আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। আমরা সূত্র বিবিসি নিউজ বাংলা। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, শেখ হাসিনার মামলার কি সাজা চেয়েছে প্রসিকিউশন? গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেটা শেখ হাসিনার সময়কালেই গঠন করা হয়েছিল। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 আইনের অধীনে এই ট্রাইব্যুনালে আসামি গ্রেপ্তার, বিচার এবং সাজা দেওয়া হয়। সময়ের বিবর্তনে এই আইনে সংশোধনীয় এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও রয়েছে। এই আইনে 20 ধারায় দ্বন্দ্ব সম্পর্ক বলা হয়েছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে। ট্রাইব্যুনাল অধীনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শক্তি বা শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গাজী এইচ.এম. তামিম বিবিসি বাংলাকে বলেন, আসামি অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনালে যে কোনো শাস্তি দিতে পারবেন। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, আমৃত্যু কারাদণ্ড দিতে পারেন, এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি চেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম আজ সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে এই যে, অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনার শাসনামলে এই ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর কিভাবে তা কার্যকর করা হবে সেটি উল্লেখ করা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড দেওয়ার পর আমরা বলে দিয়েছি যেন ফায়ারিং স্কোয়াডে এক্সিকিউট করা হয়। এরকমের কিছু জাজমেন্ট এই ট্রাইব্যুনালের ইতিপূর্বে আছে, যেটা অপরাধের গ্রাফিটি বা গভীরতা বোঝাতে গিয়ে ওনারা বুঝিয়েছেন, বললেন মিস্টার তামিম। তবে গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে মিস্টার তামিম এখনও এ ধরনের কোনো আবেদন করেননি বলে জানান। অপরাধের গভীরতার ওপর নির্ভর করে মৃত্যুদণ্ড অথবা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার বলে উল্লেখ করেন এই প্রসিকিউটর। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় এই আইন একটি সংশোধনী এনে আসামির সম্পদ বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে। এই সংশোধনীর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে। একই সাথে এই সম্পদ ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিস্টার তামিম জানান, তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তের দেওয়ার আবেদন করেছেন। এছাড়া এই আইনের কোনো রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে বিচার করার এখতিয়ার থাকলেও সাজার বিধান ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার গত 5ই মে ওই আইনে দ্বন্দ্ব বা সাজার বিধান যুক্ত করে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করে। ওই সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল এখন সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করা, কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ বা সাময়িক নিষিদ্ধ সহ নানা ধরনের শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ বলা হয়েছে, এই আইন বা প্রযোজ্য অন্য আইনে
যা কিছুই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনের ৩ ধারা উপধারা ২ এর অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে, আদেশ দিয়েছে, চেষ্টা করেছে, সহায়তা করেছে, উস্কানি দিয়েছে, মদদ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহযোগিতা করেছে অথবা অন্য যে কোনোভাবে সেই অপরাধ সংগঠনের সহায়তা করেছে, তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার, সংগঠনের নিষিদ্ধ ঘোষণার, এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার। একই সাথে আইন সংগঠন শব্দটি সংযোজন করা হয়েছে। এই আইনের আওতায় সংগঠন বলতে যে কোনো রাজনৈতিক দলকেও বোঝাবে। পাশাপাশি দলের অধীনস্থ সম্পর্কিত বা সংশ্লিষ্ট কোনো সংগঠন অথবা গোষ্ঠীকে বোঝাবে। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়াতে এই আইন সম্পর্কে বলা হয়েছে, এটি যুদ্ধ অপরাধ সংক্রান্ত একটি রাষ্ট্রীয় আইন। 1971 সালের মুক্তিযুদ্ধ পাকিস্তানি সামরিক জান্তা এবং তাদের সহযোগী রাজাকার বাহিনীর বাংলাদেশের জনগণের প্রতি যে নৃশংসতা চালিয়েছে তার বিচারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় সংসদ এই আইন প্রণয়ন করে। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী এই আইন বিশ্বের ইতিহাসে রাষ্ট্রীয় পর্যায়ে পরিণত সর্বপ্রথম যুদ্ধ অপরাধ সংক্রান্ত আইন, যা কিনা আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম সনদের আগে প্রণীত হয়েছিল। 1973 সালে এই আইন বাংলাদেশ কোলাবরেটেড বিশেষ ট্রাইব্যুনাল অর্ডার 1972-কে প্রতিস্থাপিত করেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। তবে গত বছর গণঅভ্যুত্থানের পর এই আইন সংশোধনে এনে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে যে সাবেক প্রধানমন্ত্রী সহ 3 জনের যে বিরুদ্ধে যে রায়ের দিন ঘোষণা করেছে 13 তারিখ, সেটাকে ঘিরে কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং হুমকি ধামকি দিয়েছে এবং আওয়ামী লীগের অনেক লকডাউন এসেছে। সেই লকডাউন মোকাবেলা করার জন্য বাংলাদেশের ট্রাইব্যুনালের সামনে কিন্তু দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যাপকভাবে নিরাপত্তা দিয়েছেন, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি, বাংলাদেশ আর্মি ও আরো যারা আছেন তারা সবাই বিজিবি সহ সারা ঢাকায় অনেক আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তার জন্য ডেকে দিয়েছেন। যাই হোক, সে রায় ঘোষণা করার দিন তারা ঘোষণা করেছে অলরেডি। আপনারা জানবেন যে সোমবারে সেই রায়টি ঘোষণা করা হবে। তবে কি হতে যাচ্ছে, প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি বলেছেন যে তারা নাকি আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রেয়ার করেছেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কামাল অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আসাদুল কামাল নূর, যাই হোক, এবং পুলিশের আইজিপি মামুন, এই ছিল তাদের বিচার কার্য করা। দেখা যাক শেখ হাসিনার মামলায় কি সাজা চেয়েছে প্রসিকিউশন। আপনাদের জানালাম, কারণ গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশের 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আইনের অধীনে এই ট্রাইব্যুনালের আসামি গ্রেপ্তার, বিচার এবং সাজা দেওয়া হয়। সময়ের বিবর্তনে এই আইনে সংশোধনীয় এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও এনেছে। এই আইনে 20 ধারা দ্বন্দ্ব সম্পর্কেও বলা হয়েছে। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়ার কারণে ট্রাইব্যুনালের রায় উল্লেখ করতে হবে। ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম বিবিসি বাংলাকে বলেন, আসামি অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবেন। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন, আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন, এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সর্বোচ্চ সাজা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার
সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। যাই হোক, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের আগে শেখ হাসিনার শাসনামলে এই ট্রাইব্যুনালে কয়েকটি রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার পরে কিভাবে তা কার্যকর করা হবে সেটিও উল্লেখ দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালানো এবং ছাত্রদের দুইটা ভ্যানে তাদের একাত্র করে তাদের লাশ পুড়িয়ে ফেলা এবং বিভিন্ন মানবতা বিরোধী যত কার্যক্রম ছিল, মানুষকে গুম খুন এসব সমস্ত কিছু একত্রিত করে তিনজনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে 24শে জুলাই আন্দোলনে ছাত্রদের উপর, নিরীহ মানুষের উপর বুকে গুলি চালিয়েছে। প্রায় 1200-র মতো লোক মারা গেছে ওই ইতে গণ অভ্যুত্থানে। যাই হোক, এই রায়কে এখন বর্তমানে তিনজনের বিরুদ্ধে, শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য সম্পন্ন হবে সেটার রায় ঘোষণা দিয়েছে 13 তারিখ। এবং 13 তারিখ বলেছে যে এটা সোমবার নাকি তাদের বিচারের রায় ঘোষণা করা হবে। দেখা যাক তাদের রায় কি হতে পারে। তবে প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি বলেছেন নাকি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রেয়ার করেছে আদালতের কাছে। এখন দেখা যাক কি হয়, সেটা আপনাদের পরবর্তীতে আমরা জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক, যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।